আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনাটা আমরা করতে চাইছি কেমন ছিল ইউনূসের সরকার, সেটা তো আমরা জানি। আমরা যেটা দৃশ্যমান, আমরা যেটা দেখেছি যে ইউনূস সরকারের যে নৃশংসতা, ইউনূস সরকারের যে জোর জুলুম জবরদস্তি, ধ্বংস করে দেওয়া সমস্ত সেক্টর, আইন শৃঙ্খলা থেকে ধরে অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থা কাঠামোকে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন। আহ, সে বিষয়টা, এবং কিন্তু আমাদের যেটা জানার আসলে আগ্রহ, আসলে বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে। আমাদের বিগত সরকার, ইউনূস সরকারের আগে যে শেখ হাসিনা সরকারের সময় আমরা কি অবস্থায় ছিলাম, এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এবং সাথে সাথে একটা বিষয় যেটা নিয়ে আলোচনা করার জন্য আজকের শোটা আমরা শুরু করেছি, সেটা হচ্ছে এই যে আহ, তারেক রহমানের সরকার, প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, এবং ওনার যে সরকারের যাত্রা, ওনার কিছু কমিটমেন্ট উনি দিলেন, উনি আইন শৃঙ্খলা উন্নতি করবেন, উনি দ্রব্যমূল্যের দিকে নজর দিবেন, উনি জ্বালানি বিদ্যুৎ খাতে নজর দিবেন। এই বিষয়গুলো নিয়ে উনি আসলে কতটা কি করতে পারবেন, বা এই বিশ্লেষণধর্মী আলোচনাগুলো আমরা করব, এবং আমাদের দেশে যে যারা অবৈধভাবে ইউনূস সরকার আটকে রেখেছে জেলের ভিতরে রাজবন্দীদের, তাদের মুক্তির কতদূর কি অগ্রগতি হলো, বা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে, আনব্যান করার বিষয়ে কি অগ্রগতি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন শিক্ষাবিদ, সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল আওয়াল। আওয়াল ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে এবং আমাদের এই দর্শকবৃন্দকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন দস্তগীর জাহাঙ্গীর, এডিটর দ্য ভয়েস, এবং প্রেসিডেন্ট ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ। দস্তগীর ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন জিয়া করিম, ইঞ্জিনিয়ার এবং সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক বিশ্লেষক। জিয়া ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আমি তো বলছিলাম যে আমাদের আজকের আলোচনার বিষয়টা কি হবে। আমি প্রথমে দস্তগীর ভাই আপনার কাছে জানতে চাই, এই যে আমাদের একটা সরকার চলে গেল, অবৈধ সরকার, আমরা বলি ইউনূস সরকারের অবৈধ ইউনূস সরকার চলে গেল, এবং তারেক রহমানের সরকার আসলো। তারেক রহমানের আসা, দায়িত্ব প্রাপ্তির পরে, এবং ইউনূস সরকারের যাওয়ার সময়টা, পুরো 18 মাসকে আপনি যদি সংক্ষিপ্তভাবে দেখেন, তাহলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, এবং তারেক রহমানের শুরুটা আপনি কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আজকের আলোচনার মৌলিক বিষয়টা বর্তমান সরকার এবং প্রাক্তন তথা এখনো আমরা দেখতে পাচ্ছি, বা আমরা সামনে দেখতে পাচ্ছি না, ডক্টর ইউনূসের যে তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট, যেটার ছায়া বর্তমান সরকারের উপর আমার মনে হচ্ছে প্রকটভাবেই আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি। প্রথমত, একটি সরকার যখন নতুন দায়িত্ব গ্রহণ করেন, আমাদের দেখতে হয়, অপেক্ষা করতে হয় যে ওনাদের প্রথম অ্যাকশনগুলো কি হয়। প্রথম অ্যাকশনগুলোর উপর নির্ভর করে যে পরবর্তীতে তারা কোন পথে গমন করবেন। আমরা যেটা অপেক্ষা করছিলাম যে ডক্টর ইউনূসের অসাংবিধানিক সরকার বাংলাদেশের সমস্ত সিনিয়র সাংবাদিক, সমস্ত সিনিয়র সামাজিক কর্মী, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, তাদেরকে জেলে পুরে রেখেছেন 18 মাস ধরে। এবং কিছু কিছু মাধ্যমে আমরা, ভেরিফাইড মাধ্যমে আমরা জানি যে তাদেরকে কিভাবে জেলখানার ভিতরে অত্যাচার করা হচ্ছিল, এবং তাদের একটা মেটিকুলাসলি ডিজাইনের যে লাস্ট পার্টটুকু এখনো বিদ্যমান, সেটা ছিল নির্বাচনে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসিয়ে 24 ঘন্টার ভিতরে, বা যারা বাংলাদেশের ইসলাম তথা সাম্যবাদের কথা বলছি না, আমি বলছি যে যে বাংলাদেশের মৌলিক বিষয় যে এই দেশ সকলের, নট অনলি একটা পার্টিকুলার ইসলামিক গোষ্ঠীর বলছি, সেই সেকুলারিজমের পক্ষের সকল মানুষকে তারা হ্যাং করবে। আমি স্পেশালি কয়েকজনের নামও বলতে পারতাম, কিন্তু এখন আর বলছি না। অতএব আমরা
অপেক্ষা করেছিলাম যে আম, তারেক রহমান ক্ষমতা গ্রহণের সাথে সাথেই আইনের শাসনের বলবৎ করার প্রক্রিয়ায় উনি 18 মাস ধরে যারা বিনা বিচারে আটক তাদেরকে বিচারের আওতাধীন আনবেন। এর অর্থ হলো যে কোর্টে নিয়ে আসবেন, তাদের জামিনের আবেদন বা বেইল আবেদনের শুনানি হবে এবং সেখানে বেইল হবে। কারণ একজন সাংবাদিক, একজন রাজনৈতিক কর্মী, একজন সামাজিক কর্মী তারা কখনোই খুনের মামলার আসামি, এটা খুবই অপ্রত্যাশিত। আমরা জানি যে একজন মনস্টার সরকারের পক্ষে সকল কিছুই সম্ভব ছিল। এখনো পর্যন্ত আমরা সেই ট্রানজিশনের পর এখনো তেমন কোনো বড় পরিবর্তন দেখতে পাচ্ছি না। কিন্তু এটা এখন আমি এই সরকারের মানে বর্তমান যে সরকার বিদ্যমান বাংলাদেশে, এই সরকারকে আরো আমি সময় দিতে চাই। আমি দস্তগীর জাহাঙ্গীর আরো একটু সময় নিয়ে কথা বলতে চাই এই কারণে, যদিও একদম প্রত্যুষে আমরা দেখতে পেলাম যে যে অ্যাকশনগুলো ওনারা প্রথম নিয়েছেন তার একটি অ্যাকশনও গণমানবের পক্ষে নয়, আইনের শাসনের পক্ষে নয়, এবং মুক্ত কণ্ঠের পক্ষে নয়, প্রেস ফ্রিডমের পক্ষে নয়, সমস্তই। কিন্তু এর অর্থ আমরা নিরাশ না হয়ে আরো অন্তত পক্ষে আরো কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। তার সাথে সাথে আমি বলবো যে মব কালচার, যেটাকে আমরা কালচার শব্দটাকে অপমান করা হয়, যে ঘৃণ্য ব্যবস্থা তৈরি করেছেন মব সম্রাট ডক্টর ইউনূস, সেটার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে একজন নবনির্বাচিত এমপি, যিনি যার বলবো এভাবে বলবো যে নবনির্বাচিত, তারপর উনি বাংলাদেশের একজন নারী, এবং সেই সাথে ওনার রাজনৈতিক পরিবার থেকে তিনি এসেছেন। তার সেই রাজনৈতিক পরিবার বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে স্বাধীনতা সংগ্রামের সমস্ত ইতিহাসের সাথে যুক্ত। অতএব তার উপর যে মব আক্রমণ করা হলো বা এই সন্ত্রাসী আক্রমণ করা হলো 21-এর প্রহরে, সেটা আর আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে এই সরকার হয়তোবা ইউনূস সরকারকে, এই সরকার বললে আমি তাকে কিন্তু আসলে দিচ্ছি না, মানে স্বীকৃতি দিচ্ছি না, ইউনূসের অসাংবিধানিক সরকারের পথেই কি হাঁটছেন। এটার আরেকটা দিক বলে আমি শেষ করব। সেই দিকটা হলো যে ইউনূস সরকারের সময়ের 3জন ব্যক্তি এই সরকারের অংশ। পররাষ্ট্রমন্ত্রী, যিনি ইউনূস সরকারের অংশ ছিলেন, ইউনূস সরকারের প্রধান আইন কর্মকর্তা, এখন আইনমন্ত্রী এই সরকারের, হ্যাঁ, এই ধরনের, এবং ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব, বর্তমানে মন্ত্রী পরিষদ সচিব। এই যে 3টি জায়গায় ইউনূস নিজে অবস্থান করছেন, উনি নিয়ন্ত্রণ করছেন বাইরে থেকে, এবং 3টি জায়গা খুব ইম্পর্টেন্ট: আইন মন্ত্রণালয় এবং যেটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। অতএব আমরা কি আসলে তারেক জিয়াকে যে এভাবে বলাটা, আমরা খুব সতর্কভাবে শব্দগুলো চয়ন করার চেষ্টা করছি। জনগণ কি উনাকে ম্যান্ডেট দিয়েছে? এক পেশে হবে যদি বলি যে না, ওনাকে জনগণ ম্যান্ডেট দেয়নি, আর যদি বলি যে ম্যান্ডেট দিয়েছে সেটা স্বীকৃতি হবে। কিন্তু না, এই নির্বাচন স্বীকৃতি পেতে পারে না। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অনেক বহু গণতান্ত্রিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করতেই পারেনি, আর আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ রেখে এই নির্বাচন হয়েছে, যেটা বাংলাদেশের, আমি যদি কনজারভেটিভলি বলি তাহলে হবে 40% ভোটারদের, তাদের পছন্দের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন করা হয়েছে। সেখানে তারেক রহমানকে যদি এই যে 3টি জিনিস দেখালাম, যেটা দৃশ্যমান, 3টি পদ, 3টি সরকারি জায়গা, তার বাইরে কি আরো অন্যান্য জায়গায়, আমি বলবো এই ট্রাইব্যুনাল সহ বিভিন্ন জায়গায় যে এই মব সম্রাট ইউনূসের লোক এখনো বিদ্যমান, তাতে কি আইনের শাসন আসলেই উনি ফিরিয়ে আনতে পারবেন? যদি না ফিরিয়ে আনতে পারেন,
তাহলে তাদের দ্বারাই এই ইউনূস এবং জামায়াতে ইসলামী শিবির গং দ্বারাই, কারণ তারা কিন্তু এখন প্রতিনিয়ত এই আঙ্গুল তুলে বলছে আমাদের এক আঙ্গুলের ইশারায় নাকি আবার এই সরকারের পতন হবে। এটা আমরা 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 যদিও এটাকে কেউ কেউ হয়তো বা হাস্যরস করে আমরা উড়িয়ে দিতে পারি, কিন্তু এটা সিগন্যাল কিন্তু ডেঞ্জারাস। বিকজ আর্মি থেকে আরম্ভ করে আমি এই শব্দটা বলা প্রয়োজন, সেটা হলো নির্বাচনে ঢাকা বাংলাদেশের রাজধানীতে জামাতের যে কয়টা সিট তারা দখল করেছে সেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়ায়। আমাদের এটা মনে রাখতে হ্যাঁ, হবে। তারেক রহমানের থেকেও বেশি ভোট পেয়েছে তারেক রহমানের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে। অতএব যারা রাস্তায় এখনো বলছে যে আমাদের আঙ্গুলের ইশারায় এই সরকার পড়ে যেতে পারে, অতএব তারেক রহমানকে সতর্ক থাকা প্রয়োজন যে আপনাকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে উইদিন নো টাইম, আমি বলছি ইতিমধ্যে লেট, আওয়ামী লীগকে মাঠে নামার সমস্ত যে বাধা সেসবগুলোকে আপনি আইনি বাধা দূর করে বলতে হবে এই দেশ সকলের। ধন্যবাদ। আসবো আপনার কাছে দর্শকী ভাই, অনেক ধন্যবাদ। জিয়া ভাই, আমি একটু বর্তমান সরকার নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। মানে তারেক রহমান সরকার এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন। আহ, তারেক রহমান তার কাজের 3টি অগ্রাধিকার দিয়েছেন। প্রাথমিকভাবে তিনি বলেছেন তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করবেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করবেন। এই 3টা ম্যান্ডেট নিয়ে আপাতত তিনি তার কাজ শুরু করছেন। আচ্ছা, ধরেন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ, এই বিষয়টা তো আপনি একদমই খুবই এক্সপার্ট, আমি জানি, স্পেশালিস্ট। আপনি কি এই বিষয়টা নিয়ে একটু আমাদের দর্শকদেরকে জানাবেন? জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ উনি কিভাবে কাজ করবেন, বা আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটাও একটা ফ্যাক্টর, বা আমরা কাদের উপর ডিপেন্ডেন্ট? আম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কথা শুরুর আগে আম, একটা জিনিস একটু শোনাতে চাই যাতে দর্শক শ্রোতারা শুনতে পারে। কেন আমি শোনাতে চাইছি সেটা বলবো তারপরে। মলগুলোতে কারেন্ট আর এট দ্য সেম টাইম গভর্নমেন্টের পক্ষে, কোনো গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না। এটা খামাখা একটা জোর করে কথা বললে তো হলো না। কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। আমাদের দেশে দেখেন, আপনি সন্ধ্যার পরে পরে আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট। আর এট দ্য সেম টাইম গভর্নমেন্টের পক্ষে, কোনো গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না। এটা খামাখা একটা জোর করে কথা বললে তো হলো না। কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। আমাদের দেশে দেখেন, আচ্ছা, সন্ধ্যার পরে এখন আসেন কেন আমি এটা বিদ্যুৎটা আবার অনেকে মনে করতে পারে আমি সিম্পল একজন ইউটিউবার বা একজন আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা দিই। আমার জীবনের 20 বছর আমি বিদ্যুৎ নিয়ে কাজ করেছি। আমি একেবারে হ্যান্ডস অন, আমি পাওয়ার প্ল্যান্টে কাজ করেছি, জেনারেশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন। যদি কারোর সন্দেহ থাকে, বলডউইন পাওয়ার প্ল্যান্ট যেটা ইলিনয়েতে, ইলিনয় পাওয়ার কোম্পানি, ইলিনয় পাওয়ার ছিল, সেইটা থেকে আমার জীবন শুরু, পাওয়ার সেক্টর শুরু হয়। সেখান থেকে ডায়ানার্জি এবং লাস্ট যেটা আমি কনস্টেলেশন, এক্সেলেন্ট কনস্টেলেশন ইজ ওয়ান অফ দ্য বিগ লার্জেস্ট ইন নিউক্লিয়ার এই দেশে, আমেরিকাতে, এবং এক্সেলেন্ট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট আপনার কোল এবং অন্য সব মিলিয়ে। সো এই হচ্ছে আমার বিদ্যুৎ নিয়ে কাজ। সুতরাং আমি যে জিনিসটা বারবার বলেছি, একটা দেশের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের চাবিকাঠি হচ্ছে বিদ্যুৎ এবং তার যোগাযোগ ব্যবস্থা। তো বিদ্যুৎ যদি না থাকে তাহলে ইন্ডাস্ট্রি হতে পারবে না, তাহলে আপনি চাকরি জব ক্রিয়েট করতে পারবেন না। সুতরাং একটা সরকারের দায়িত্ব এসে পড়ে, বর্তা এসে, যে আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিকে যেতে হলে আমাকে বিদ্যুৎ উৎপাদন করতেই হবে। তো এই ব্যাপারগুলি নিয়ে আমি লেট 90s থেকে আর্লি 2000 এর দিকে কথা বলা শুরু করলাম। এবং একটা পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে, আওয়ামী লীগের তখন বঙ্গবন্ধু কন্যার যিনি রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, এইচ.টি. ইমাম চাচা, উনি আমার শ্বশুরের বন্ধু, একসঙ্গে কর্মজীবন শুরু করেছিলেন। সেই হিসাবে আমি চিনি। ওনাকে বললাম যে আপনাদের একটা শর্ট টার্ম, লং টার্ম গোল থাকা দরকার, এবং শর্ট টার্ম কি কি জিনিস, লং টার্ম কি কি জিনিস, সবই বললাম। আমি একটা প্রেজেন্টেশনে ওয়াশিংটন ডিসিতে দিয়েছিলাম সম্ভবত 2007 এর দিকে।
তো আমি দেখলাম যে বাংলাদেশে যেটা 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, এই জোট ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা হয়তো মনে থাকার কথা, বিদ্যুতের জন্য লোডশেডিং এর দিকে এই এখন যিনি বিদ্যুৎ মন্ত্রী উনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, এবং ওনার সময় যখন লোডশেডিং নিয়ে আন্দোলন হলো, এই আন্দোলনে 20 জনের উপরে মানুষকে জীবন দিতে হলো। তারেক রহমান, আমি যে জিনিসটা শোনাচ্ছিলাম, তারেক রহমান তখন হাওয়া ভবন নামে পরিচিত, সেখানের কর্ণধার। তো উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যেমন বিদ্যুৎ, আর আমি আরেকটা জিনিস বলে দিই সাধারণ দর্শকদের, যেটি উনি বলছেন কারেন্ট বলে কোনো জিনিস নেই। কারেন্ট বলতে ফ্লো অফ ইলেকট্রন, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, আমরা ওটা এটা আসলে প্রচলিত পাওয়ার। ভাষায় কারেন্ট আপনি কারেন্ট বলি দেখবেন আর কি। আপনি দেখবেন বলা হয় পাওয়ার আউটেজ, বলা হয় না হ্যাঁ, কারেন্ট পাওয়ার আউটেজ। আউটেজ, ইয়েস। পাওয়ার আউটেজ ইটস এ পাওয়ার, মানে ইটস ওটা এ হচ্ছে এনার্জি। আমরা বাঙালিরা বলি আর কি। হ্যাঁ, না, এখন জিনিসটা, উনি একটা দেশের প্রধানমন্ত্রী, আগে প্রধানমন্ত্রীর পুত্র ছিলেন হাওয়া ভবনে, ওনার আগে কোনো কিছু বলার আগে এই জিনিসগুলো শেখা দরকার। আমি কি বলছি, কি বলতে যাচ্ছি, আমি এটা না। উনি কয়েকদিন আগে একটা বক্তব্য এরকম, তারপরে বলছেন আপনারা চুপ করেন, আমি ভুলে যাচ্ছি। এইটা হচ্ছে ব্যাপার। উনি বলেছিলেন যে আপনারা সন্ধ্যায় মলে ভিতরে বিদ্যুৎ চাইবেন, আবার বাসায় চাইবেন, সেটা সম্ভব না, কেউ দিতে পারবে না, এটা ইম্পসিবল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা এটা প্রমাণ করে দিয়েছিলেন যে না, এটা রং, এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন। কিছুদিন আগে দেখবেন হাসনাত আব্দুল্লাহ কালাপাঠা, সে বলেছে যে এই যখন গ্যাসের দাম 800 টাকা একটা সিলিন্ডার থেকে বেড়ে 3000 টাকা হয়ে গেল, তখন বলেছে এইটা সম্ভব না, কেউ করতে পারবে না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা তো এটা করে দেখিয়েছেন আমাদেরকে, তাই না? এটা আমরা সবাই জানি যে গ্যাস সিলিন্ডারের দাম কত ছিল। সুতরাং একজন নারী, একজন মা, একজন বোন, সে সবকিছুই পারে। আপনারা পারেন না, আপনাদের ব্যর্থতা, পুরুষ হয়ে এই ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। এখন বাংলাদেশে দেখতে হবে যে 2009 সালে যখন বঙ্গবন্ধু কন্যা দ্বিতীয়বার ক্ষমতায় গ্রহণ করেন, তখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 3200 মেগাওয়াট। আমি আবার বলছি 3200 মেগাওয়াট। সেইটা থেকে উনি দেখলেন, ওই যে বললাম লং টার্ম শর্ট টার্ম করতে একটা পাওয়ার প্ল্যান্ট বিল্ড করতে 5 থেকে 6 বছর লেগে যায়। আপনি যেদিকে যান না কেন, সেটা কোল প্ল্যান্ট হোক, নিউক্লিয়ার প্ল্যান্ট হোক, অন্য প্ল্যান্টই হোক না কেন, সেই জন্য শর্ট টার্ম, তার মানে কি, আপনার ডিজেল জেনারেটর বসাতে হবে, অথবা গ্যাস টারবাইন, কুইক গ্যাস টারবাইন বসালে, সিঙ্গল সাইকেল, সেইটা বসালে খুব কুইক করতে পারেন। তো সুতরাং সেই দিকে উনি হাত দিলেন, এবং সেইটাকে উনি 32,000 মেগাওয়াট করলেন উনি যেদিন ক্ষমতা ছেড়ে দেন। এর বাইরে মাতারবাড়ি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং আপনার যেটা সুন্দরবনের পাশে সেইটা বাদ আছে, সেটা ছাড়া দেখেন 32,000 কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন। যার কারণে প্রতিটা অঞ্চলে, প্রতিটা বিভাগে দেখেন, আগে যেটা বিভাগগুলি ছিল, একটা ইপিজেড হয়েছে না কিছুদিন আগে। এই তারেক রহমান বাংলাদেশ সম্পর্কে না জানার অর্থ কোথায় এসে দাঁড়ায়। কুমিল্লায় একটা বক্তব্যে বলেছিলেন এইখানে আমি একটা ইপিজেড করব। উনি জানেনই না যে এখানে একটা ইপিজেড আছে, সেখানে 20,000 থেকে 25,000 শ্রমিক কাজ করে। মানুষ বিদেশে যায়, এনলাইট হয়, অন্যদের সঙ্গে মিশে তথ্য সংগ্রহ করে, তারপরে বক্তব্য দেয়। কিন্তু উনি কোনো কিছু জানেন না। ওনার যোগ্যতা দেখেছেন আপনারা, ও নির্বাচনী ইশতেহারে দিয়েছে। সুতরাং এর বাইরে দেখেন, আজকে যে মেট্রো রেলটা চালু হয়েছে, যদি বিদ্যুৎ না থাকতো তাহলে এই মেট্রো রেল চলতে পারতো না। আপনি মনোরেলে যাবেন, সেখানেও বিদ্যুতের দরকার। সুতরাং যতগুলি ইপিজেড হয়েছে, বিকজ অফ এই বিদ্যুৎ সেক্টরে হিউজ ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট হয়েছে।
দেখেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একটা সফল প্রজেক্ট। এই প্রজেক্ট যখন চালু উনি ক্ষমতা হস্তান্তরের আগে পর্যন্ত যে চালু হয়ে যাবে, তখন এআইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি রেগুলেটরি কমিশন, যেটা তারা এই তদারকিটা করে, যে তারা বিভিন্ন জায়গায় কোথাও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলে ওইটা ইনভেস্টিগেশন করে। তো যার জন্য বাংলাদেশে ওরা আসলো, এবং বাংলাদেশে প্রতিটা দেশেই দেখবেন নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন আছে একটা, তারা সব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলি তদারকি করে। তো বাংলাদেশে এটা করে অ্যাটমিক এনার্জি কমিশন। সুতরাং তখন অ্যাটমিক এনার্জি ওদেরকে ডাকলো, এবং ডাকার পরে তারা একটা তদন্ত রিপোর্ট দিল, বলল যে এই সেক্টরে তাদের ইমপ্রুভমেন্ট দরকার, বিশেষ করে সেফটি অ্যান্ড ফায়ার, দুইটা দিচ্ছে, এবং যার জন্য প্রায় $1 বিলিয়ন ইকুইপমেন্ট দরকার এটাকে ঠিক করার জন্য। এই গুলা শিপমেন্টের মানে আপনার যদি কার্গোতে আসে তারা অনেক সময় লাগে যাবে, যার জন্য প্লেনে এইগুলিকে আনা হলো। এবং আমরা দেখলাম গত ইনুস মবের জনক, খুনের জনক ইনুস, এইটা এয়ারপোর্টের যখন পৌঁছালো, ওখানে আগুন ধরলো এবং পুড়ে শেষ হয়ে গেল। ওখানে দমকল বাহিনী ছিল এটাকে নেভানোর চেষ্টা করেন। $1 বিলিয়ন ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেল, এই প্রজেক্টের কাজটা পিছিয়ে দেওয়া হলো। কারণ এই প্রজেক্টটা সফল প্রজেক্টে বিফল করার একটা চক্রান্ত। আপনি দেখবেন আজকে ডেইলি স্টার খুললে দেখবেন যে লেখা আছে যে তৃতীয় টার্মিনাল, যেটা বঙ্গবন্ধু কন্যার আরেকটা সফল প্রজেক্ট, এই প্রজেক্টটা উদ্বোধন করবেন তারেক রহমান। তারা কিন্তু ক্রেডিট নেবে। বাংলাদেশের যত অবকাঠামো উন্নয়ন হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যা হয়েছে, আমি মাঝে মাঝে এই কথাটা বলি যে আপনারা যতই বলেন ফ্যাসিস্ট, কিন্তু এটার নাম বাংলাদেশ থেকে মুছতে পারবেন না। কারণ ঢাকা শহরে প্রতিটা জায়গায় শেখ হাসিনা বার্ন ইউনিট। আপনি যখন ঘরের থেকে বেরোবেন, এটা করে কি, ঘরে বসে বলে শেখ হাসিনা ফ্যাসিস্ট। যখন ঘর থেকে বেরোয় মেট্রো রেলে উঠে, তখন বলে আগেই তো ভালো ছিলাম। অথবা যখন এলিভেটেড এক্সপ্রেসে ওয়ে উঠে, তখন বলে আগেই ভালো ছিলাম। তারেক রহমান আরো একটা কথা বলেছেন কয়েকদিন আগে, বলেছেন যে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা ঠিক হয়নি, কারণ এইটা মাত্র 26% মানুষ ব্যবহার করে। তা আমার প্রশ্ন ওনার কাছে, এক নাম্বার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা বুয়েট নামে পরিচিত, সেইটা কত ভাগ মানুষ ব্যবহার করে? 0.7% মানুষ হতে পারে, এর চেয়ে বেশি তো না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা অক্সফোর্ড নামে পরিচিত, এবং বুয়েট যেটা, সেটাকে বন্ধ করে দেন। ওনার কথাই যদি আমি মেনে নেই, ওনার যুক্তিতে যদি মেনে নেই, তাহলে তো এইগুলি বন্ধ করে দেওয়া উচিত। এগুলো তো মাত্র 1% মানুষও ব্যবহার করে না। জি ভাই, আমার প্রশ্ন, আমি জানতে চাইছিলাম সেটা হচ্ছে, ধরে নেন ক্ষমতায় যাবার জন্য নানা ধরনের কথা উনি বলেছেন, এখন তো উনি ক্ষমতায় চলে গেছেন, এবং উনি মুক্তিযুদ্ধকে আফল করার চেষ্টা করেছেন একদম শেষের দিকের ক্যাম্পেইনে। এখন যে উনি চলে গেছেন, এখন যে উনি এই 3টা বিষয় নিয়ে কাজ করবেন, 3টা সেক্টরে উনি গুরুত্ব দিবেন, তার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, এই সরবরাহটা আপনি কিভাবে দেখতেছেন, উনি কিভাবে করবে? আমরা তো আদানি থেকে আমি জানি যে আমরা বিদ্যুৎ আদানি, তার মানে নতুন প্রজেক্ট হাতে নিতে হবে। যে বললাম যে শর্ট টার্ম, যেগুলিকে আপনার একটা রিজার্ভ দরকার। একটা প্ল্যান যদি কোনো কারণে ট্রিপ করে, তার মানে আপনার অন্য একটা শুরু করতে হবে। তার মানে আপনার 30% রিজার্ভ থাকতে হবে। প্রতিটা দেশে একটা রিজার্ভের অংশ থাকে 30%। আপনার যেগুলি, তার মানে নতুন প্রজেক্ট হাতে নিতে হবে, যেটা বিল্ড করতে হবে, যাতে আপনার নতুন এক্সট্রা পাওয়ার থাকে, যাতে আপনার ইম্পোর্ট না করতে হয়। আদানি থেকে বলেন, যে কোনো জায়গা থেকে ইম্পোর্ট, আদানিকে দিয়ে এই প্ল্যানটা করানো হয়, যে যাতে বাংলাদেশের এই বিদ্যুৎ সমস্যা না হয়। কারণ প্রতিটা জায়গায় যদি দেখেন, এই যে মেট্রো রেলের সঙ্গে যদি মনোরেলের কথা আসছে একটি, আবার নতুন 2টা লাইন মেট্রো রেলে যুক্ত করা হবে, যুক্ত করা তার বলা হচ্ছে তার ব্যয় দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আগে যে বলা হয়েছে দুর্নীতি হয়েছে, তাহলে দুর্নীতি হলে তার ব্যয় অর্ধেক ছিল কিভাবে, অর্ধেকের কম ছিল কিভাবে? এখন দুর্নীতি বেশি হবে, কিন্তু হচ্ছে, ইউনুসের সময় আরো বেশি হয়েছে। কিন্তু আপনি যদি মনোরেল অ্যাড করেন, তাহলে বিদ্যুৎ দরকার। এই বিদ্যুৎ সমস্যার সমাধান করতে গেলে আপনার তারেক রহমান তো বলেছেন উনি মেগা প্রজেক্ট নেবেন না, তাহলে মেগা প্রজেক্ট না নিলে বিদ্যুৎ কিভাবে উৎপাদন করবেন আমাকে বলেন?
তাহলে উনি বিদ্যুৎ এটা রেন্ট এটা করবেন। সম্ভব না। সুতরাং আগে আমি আমি একটা লেখা লিখছিলাম ফেসবুকে, তা অনেকে লিখেছে আমরা আমরা এখন হারিকেন খুঁজছি যে এইটা দিয়ে হয়তো চলতে হবে ভবিষ্যতে আমাদের। সুতরাং আপনি আপনার বাসার কথা চিন্তা করেন। আগে কোনো বাসায় টিভি ছিল না। টিভি থাকলেও একটা টিভি ছিল। এখন প্রতিটা মানুষের হাতে সেলফোন, প্রতিটা যে বাসায় 4 জন মানুষ আছে হয়তো 10টা কম্পিউটার আছে বা 5টা কম্পিউটার আছে, আইপ্যাড আছে। এই যে পাওয়ার কনজাম্পশন দিন দিন বাড়তেছে, এবং টেকনোলজি যদি ইমপ্রুভমেন্ট করতে চান তাহলে মানে আপনার পাওয়ার না থাকলে আপনার সেলফোনও থাকবে না, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, কোনো কিছুই থাকবে না, টিকটক বলেন, কোনো কিছুই থাকবে না। আপনার সবকিছুর সঙ্গেই পাওয়ারটা যুক্ত। সুতরাং পাওয়ার যদি নিরবচ্ছিন্ন পাওয়ার সংযোগ না থাকে, একটা দেশ অন্ধকার হয়ে যাবে। আমি এবং এইগুলি যদি এখন তারেক রহমান যে বলেছেন যে উনি বিদ্যুৎ বা জ্বালানি, এখন জ্বালানির কথা চিন্তা করেন। এবার জ্বালানির বিষয়টা আসি। জ্বালানি আমাদের গ্যাস নিজস্ব কিছু গ্যাস আছে, এর বাইরে আমরা আমদানি করি। এখন এই যে গোপন চুক্তি হলো, আপনি যদি আমি যদি এখন বাংলাদেশ যদি কানাডা থেকে কোনো জিনিস কিনে অথবা তার চেয়ে অন্য যে দূরের থেকে কিনে, তাহলে মানে কি দেখতে হবে আমি কোথায় কম দামে কিনতে পারবো, 1। 2 নাম্বার, আমার ক্যারিং কস্ট কত পড়বে। তার মানে এই যে দুইটা যদি ঠিক থাকে তাহলে আমি কম দামে আমার জনগণকে দিতে পারবো। আপনি যে দেশে বাস করেন সেই দেশে দেখেন নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন ডিম, দুধ, রুটি, কলা, এইগুলির দাম খুবই কম ক্রয়ক্ষম, কারণ এই কৃষি ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়। এখন ওই যে জ্বালানি সে অন্য জায়গা থেকে কিনবে। কিছুদিন আগে আপনার এই ইনুসের ম্যাজিকের অংশ হিসাবে আশিক যদি বিডার যিনি প্রধান ছিলেন, উনি প্রথমে সেই আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে এলএনজি চুক্তি করেছি, এইটা যে কত বড় বোগাস আপনি চিন্তা করতে পারবেন না। উনি একটা প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে চুক্তিটা করলেন, এবং সেই কোম্পানিটা তখনও এস্টাবলিশ না, কেবল যাত্রা শুরু করেছে। আপনি জানেন এই সব দেশে একটা কোম্পানি করলে তার ফান্ড থাকতে হয়, তারা কোম্পানির মানে ওয়েবসাইটে আমি নতুন কোম্পানি, সুতরাং তারা নিজেরাই তো এস্টাবলিশ না। আসছি সেখানে। তাদের $10 বিলিয়ন লাগবে, তারপরে তার গভর্নমেন্টের পারমিটের ভিতর দিয়ে যেতে হবে। যদি তারা এই ফান্ড রেজ করতে পারে, কোম্পানি এস্টাবলিশ করতে পারে, তাহলে তাদের ফার্স্ট প্রোডাকশনে যেতে পারবে 2030 থেকে 32-এ। তাহলে এই সময়টা, এই 26 থেকে 30 পর্যন্ত বা 26 থেকে 32 পর্যন্ত মানুষ কি অন্ধকারে বাস করবে অথবা রান্না না করে থাকবে? সুতরাং এই যে আরেকটা হচ্ছে যে আপনার আদৌ সেই কোম্পানি এস্টাবলিশড হবে কিনা আপনি জানেন না। আপনাকে দেখতে হবে আমি কোথার থেকে কিনছি, ওই যে বলছিলাম, তাহলে আপনি কম দামে দিতে পারবেন। এখন এইগুলির দিকে সরকার কোনো নজর নেই। যেমন তারেক রহমান বলেছিলেন যে 2006 সালে যে আপনারা ঘরেও চাইবেন আবার দোকানেও চাইবেন, এর সম্ভব না, কিন্তু এইটা বঙ্গবন্ধু কন্যা সম্ভব করিয়ে দেখেছেন। এটা আচ্ছা জিয়া ভাই, আমি এখানে একটু আপনাকে থামাই। তারেক রহমান আগে যেটা বলেছেন, এখন একটা বিষয় শুনতে পাই, আমি আপনার কাছে আসবো, এটা রেখে যাব, এই জায়গাটায় থামাচ্ছি, তারপরে আমি আওয়াল ভাইয়ের কাছে যাবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন তারেক রহমান 2006, 1 থেকে 6 আমরা একরকম তারেক রহমানকে দেখেছি, উনি প্রধানমন্ত্রীর পুত্র ছিলেন, ওনার একটা পাওয়ার ছিল, বাট ওনার রেসপন্সিবিলিটিটা উনি জনগণ ওনার কাছে জবাব চাইতো। এটা তো ভুল কথা। আপনার কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমস পড়েন, খাম্বা তারেক লিখছে। না না, আমার এই কথা খাম্বা, আর বিদ্যুৎ মন্ত্রীও তো ওই প্রতিমন্ত্রী যে ছিলেন তাকে এখন মন্ত্রী করা হয়েছে। আমার কথাটা আমি শেষ করি। সেটা হচ্ছে যে আপনি যদি আইনের ভাষায়ও চিন্তা করেন লজিক্যালি, যে সে ছিলেন প্রধানমন্ত্রীর পুত্র, কিন্তু উনি পাওয়ারটা এক্সারসাইজ করছেন, বাট নাও উনি কিন্তু প্রধানমন্ত্রী, জনগণ ওনার কাছে সরাসরি জবাব চাইবে। তখন খালেদা জিয়ার কাছে জবাব চাইতো, কারণ ভোট জনগণ ওনাকে দিয়ে প্রধানমন্ত্রী করেছে, তখন করেছিলেন খালেদা জিয়াকে দিয়ে। সুতরাং যা কিছু হবে তখন খালেদা জিয়ার রেসপন্সিবিলিটি, উনি ব্যর্থ, উনি যাই করুন, ওনার ছেলের অপরাধের দায় ওনার। এখন তারেক রহমান সরাসরি রেসপন্সিবল, এবং উনি এই 3টা ম্যান্ডেট দিয়েছে। আমি আপনার কাছে যেটা রেখে যাচ্ছি প্রশ্নটা, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে উনি না জাস্ট সরকারটা গঠন করলেন,
আপনি একজন এক্সপার্ট মানুষ, আপনি স্পেশালিস্ট, জ্বালানি, বিদ্যুৎ এই সেক্টরটাই আপনার স্পেশালাইজেশন। আপনি একজন এই ব্যাপারে বহু বছর কাজ করেন পৃথিবীর সবচাইতে বড় বড় অর্গানাইজেশনগুলোতে। আপনি ভবিষ্যৎটা কিভাবে দেখতে পাচ্ছেন বাংলাদেশের? কারণ বাংলাদেশের মানুষ আগে সিলিন্ডার চুলা ব্যবহার করতো, এখন কিন্তু ইন্ডাকশন ব্যবহার করে ম্যাক্সিমাম হাই রাইজ বিল্ডিংগুলোতে। এই প্রশ্নটা আপনাকে রেখে গেলাম, আপনি একটু আমাকে এটা জানাবেন। আব্দুল আওয়াল ভাই, এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসি। সরকারের নতুন একটা সরকার এসছে, বাংলাদেশের মানুষের কিন্তু এক্সপেকটেশন আছে, যেটা তার জিয়া ভাই বলছে, আমিও জিয়া ভাইয়ের সাথে একমত, কারণ ওনার আগের স্টেটমেন্টগুলো তো আমরা দেখবই, এটাই স্বাভাবিক। এখন উনি আসলেন, উনি প্রধানমন্ত্রী হলেন, আমরা দেখছি জায়গায় জায়গায় আমেরিকা অফিসগুলো খুলছে, বাট আমি যখন খোঁজ নেই আমি জানতে পারছি যে শিক্ষকরা চাকরিচ্যুত হয়েছেন, এখনো সাংবাদিক, একাডেমিক, তারপরে মুক্তিযোদ্ধারা, বিচারকরা সবাই জেলে। আওয়াল ভাই, খুব একটা দুইটা ছাড়া পায়। এবং আওয়ামী লীগ অফিস খুললে, আজকেও দেখছিলাম গাইবান্ধানা কোথায় সকালে আওয়ামী লীগ অফিস খুলেছে, বিকালবেলা আগুন লাগিয়ে দিয়েছে। এবং সবচাইতে বড় ব্যাপার এই যে শিক্ষাবিদরা জেলখানায়, আবুল বারকাত স্যার, কলিমুল্লাহ স্যার, আপনি সবাইকে পার্সোনালি চেনেন। একজন শিক্ষাবিদ হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখবেন? এবং আওয়ামী লীগের আনব্যান করা তাদের ব্যাপারে আপনি একজন শিক্ষাবিদ হিসেবে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ লুপা। আসলে আমি একজন শিক্ষক হিসাবে আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক, সবচেয়ে পীড়াদায়ক, এটা আমাকে আমার চোখের পানি আসে যখন আমি বিশ্ববিদ্যালয়গুলা শিক্ষাঙ্গনের অবস্থা বাংলাদেশে দেখি। ইনু সরকারের সময় প্রতিটা সেক্টরে সে যেভাবে করেছে সেটার তো তুলনা নাই, কিন্তু শিক্ষাঙ্গনের ক্ষেত্রটা কেমন আমি আলাদাভাবে বলছি। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গ্রাজুয়েট হওয়ার পরে তার ছাত্রত্ব মানে অর্থাৎ তার সার্টিফিকেট বাতিল করা, এটি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কোনো কালে কারো ছাত্র মানে ছাত্রীকে সার্টিফিকেট বাতিল করার কোনো উদাহরণ আমার জানা নেই। পাকিস্তান আমলে 1968 সালে মুনায়েম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন করতে যাওয়ার পরে তারা কনভোকেশনে বাধা দিয়েছিল, মুনায়েম খান থেকে সার্টিফিকেট নিতে বাধা দেওয়ার জন্য কয়েকজন ছাত্র, শেখ মনি সহ অনেকেই ছাত্রদের ছাত্রত্ব বাতিল করেছিলেন তখন সেই স্বৈরাচারী সরকার। এবং সেই আইয়ুব খানের সরকার বাতিল করার পরে তাদেরকে কিন্তু আদালত তাদেরকে সার্টিফিকেট, তাদের ছাত্রত্ব কিন্তু ফিরে দিয়েছে, মানে সার্টিফিকেট ফিরে দিয়েছে। এবং আইয়ুব খান এর মধ্যে 1 মাসও টিকতে পারে না, এই ঘটনার পরে 1 বছরও টিকতে পারে না। সেই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে একটা ছাত্রের একটা জীবনের রুটি রুজি কিন্তু, আমি একজন ডাক্তার, আমি একজন কৃষিবিদ, আমি একজন প্রকৌশলী, আমি একজন অর্থনীতিবিদ, এই সার্টিফিকেট দিয়া এইটি আমার জীবনের রুটি রুজি, এই রুটি রুজিটাকে নষ্ট করে দিচ্ছে চিরতরের জন্য। এইটি অকল্পনীয়, নিন্দনীয়, অমানবিক। এইটি আমি অনুরোধ করব বর্তমান সরকারের কাছে, আপনার অনতিবিলম্বে শিক্ষামন্ত্রী সহ তাদের সবারই সার্টিফিকেট আর বাতিল করছে, এগুলা প্রত্যাহার করে নেবেন অনতিবিলম্বে, নতুবা এটি একটি ইস্যু হবে, একটা দাবা। আপনি জানেন আওয়াল ভাই, 11,000 ছাত্রের ছাত্রত্ব বাতিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছি, আমি সংখ্যাটা তাহলে আচ্ছা তা একটা। এরপর আছে আমার শিক্ষকদের কথা। আন্দোলন হয়েছে, দুই পক্ষে আন্দোলন করছেন, এই এক পক্ষ আন্দোলন করছে, এক পক্ষ হেরে গেছে, আরেক পক্ষ দিচ্ছে। অতীতে এরকম আন্দোলন হয়েছে, আমি শিক্ষক ছিলাম, আন্দোলন করছি, এরশাদ বিরুদ্ধে আন্দোলন করছি, ময়মনসিংহ থেকে ঢাকা গিয়ে এরশাদের বিরুদ্ধে মিছিল করছি প্রকাশ্যে রাজপথে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন অধীনে, সেই ছবিও আছে, ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল। সুতরাং এভাবে আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের তো এরশাদ চলে যাওয়ার, আমাদের তো চাকরিচ্যুত হয় না। এই যে শিক্ষকদেরকে একটা সামান্য অজুহাতে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে নজিরবিহীন। এরকম ঘটনা 54 বছরে ঘটে নাই, ইভেন পাকিস্তান আমলেও ঘটে নাই। এটিকে বলতে হবে। আমি তো বলি যে পাকিস্তানের সরকারের চেয়ে অধম সরকার ছিল ইউনূস। এই সরকারের কোনো ক্ষমা নেই। এই সরকারে ইউনূস সহ তাদেরকে যদি 20 বার ফাঁসি দেওয়া হয় তবু তাদের শাস্তি হবে না, তাদের শাস্তি সামান্যতম হবে, যে জঘন্য কাজ করে গেছে। আমি সেই হিসাবে বলবো শিক্ষাঙ্গনে শিক্ষকদেরকে যাদের ছাত্রত্ব বাতিল তারপরে ছাত্রত্ব বাতিল করেছেন, যার সমস্ত শিক্ষকদেরকে গলার মালার
জুতা দিয়ে দিছে, অনেক শিক্ষকদের আহত করছে। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকতা করেছি 35 বছর, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে রাস্তার মধ্যে ফেলে রাত 10টার সময় তাকে পিটানো হয়েছে। এগুলো তো পেপারে আসে নাই। সে এই অবস্থা। আজকে চাকরিচ্যুত মাথায় নিয়ে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানবতর জীবন যাপন করছে। এগুলো নির্মম, নৃশংস। শুধু মানুষে হয় না, এইগুলা ঘটেছে, মানুষ অনেক সহ্য করছে। সুতরাং বর্তমান সরকার তারেক যা আসছেন, বিএনপির, আমি বারবার বলি, বিএনপির অতীত ইতিহাস মোটেই সুখকর নয়, মোটেই ভালো নয়। সুতরাং আপনাদেরকে আমি পরিষ্কার ভাষায়, আপনারা যদি এগুলার এই শিক্ষাঙ্গনটাকে, প্রথম আমি বলবো শিক্ষাঙ্গনকে যে সমস্ত তাদেরকে যদি সেভাবে সম্মানের সাথে, বিশ্ববিদ্যালয়ের প্রায় 40% ছাত্র নিয়মিত ক্লাস করতে পারছেন না। কোথায় এগুলা বিশ্ববিদ্যালয়ের কথা, স্কুল কলেজ সব জায়গায়, প্রাইমারিতে আজকে সমস্যা, কোন শিক্ষকরা ঠিকভাবে যাইতে পারছেন না। শিক্ষাঙ্গনটাকে অনতিবিলম্বে এইগুলার স্ট্রিমলাইন করার জন্য বর্তমান সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। আনাইলে আমি বলে দিচ্ছি, আপনারা 2 বছরও টিকবেন না যদি এগুলা হ্যান্ডেল না করেন। পরিষ্কার। এবং একজন মুক্তিযোদ্ধা, আপনারা যারা এই ইলেকশনের প্রধান নির্বাচন কমিশনার, যাকে আপনার আজকের যিনি বীর মুক্তিযোদ্ধা, তাকে গলার মালা যারা নিয়ে গেছে, তারা কিন্তু বিএনপির সমর্থক, এটা মনে রাখতে হবে। 3200 তো বিএনপি সমর্থক ভাবছে। সুতরাং জামাতকে যখন আমরা দেখতে পারি না, সব দায় জামাতের উপর চালাইলে হবে না। আমার ইতিহাসটাকে সঠিকভাবে বলতে হবে। সুতরাং আপনাদের দায়িত্ব আছে। সারা দেশে যত চাঁদাবাজ সবকিছু বিএনপির লোকরা করছে এই 1.5 বছরে। তাদের বেশিরভাগ নেতৃত্ব বিএনপি দিয়েছে। ভাইস চ্যান্সেলর গুলা, এটা টিআইবি রিপোর্ট, আমার রিপোর্ট না। 48 ভাইস চ্যান্সেলরকে পদত্যাগ করানো বাধ্য করা হয়েছে, এবং সেগুলা বিএনপি জামাত 2 দল ভাগাভাগি করে নিয়েছে ভাইস চ্যান্সেলর গুলা। আমি জানি, অনেকগুলাকে আমি চিনি। সুতরাং এই যে বলেন দলীয় কিন্তু হয়েই আসছে। আমন ভাই, এই যে মব ভায়োলেন্স নিয়ে আপনি একটু কিছু বলেন। এই যে একটা ছেলে, আম্মার না কি জানি নাম, রাজশাহী আমি সেটা বিশ্ববিদ্যালয়ের, আসছি। হ্যাঁ, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনারেল সেক্রেটারি, নির্বাচিত ছাত্র সংসদ আমরা যুগে থেকে দেখছি যে নির্বাচন হয় যে পার্টির থেকে, সে কিন্তু সোবার হয়। তাকে ছাত্ররা তাকে ভোট দিয়েছে। রাজশাহীর যে জিএস আম্মার, সে যেভাবে শিক্ষকদেরকে নিয়ে যেভাবে অপমান করছে, যে ভাষায় গালিগালাজ করছে, যেভাবে পদত্যাগ পত্র লেখে নিয়ে তাদেরকে ফোন করছে আসেন পদত্যাগ সাইন করার জন্য, আমি অনুরোধ করব এই শিক্ষামন্ত্রীকে, যেহেতু আমি শিক্ষক, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আইনের আওতা আনুন। অন্যতম আমি বলে দিচ্ছি, এই জনগণ, কোন সরকার, বিএনপি, জামাত, ইভেন আওয়ামী, জনগণ কিন্তু আইনের আওতা আনবে যদি আপনারা না আনেন। এটা পরিষ্কার ভাষা। আমি সেই আহ্বান জানাবো একদিন, যদি আপনারা ব্যর্থ হন। আপনারা এখন তথাকথিত নির্বাচিত, আপনারা যারা বলছেন শেখ হাসিনা ভালো নির্বাচন দিতে পারেন নাই, আজকে আপনারা যে নির্বাচন দিচ্ছেন, ক্ষমতায় আসছেন, সেই নির্বাচন আপনারাই বলছেন। বিএনপি বলছে যে নাকি জিতা পার্টি কোনোদিন নালিশ করে না, হইলেও বলে যে হ্যাঁ জিতা পার্টি বলছে। আপনারা সংবাদ সম্মেলন করে বিএনপি বলছেন যে এইখানে মেকানিজম কইরা অনেক পার্টি জিতে আসছে। এটা আপনাদের ভাষ্য, সরকারি দলের ভাষ্য ইলেকশনের পরে। আর জামাত এনসিপি তো বলতেছি যে এগুলা ইলেকশন হয় নাই, তারা যেহেতু পরাজিত, তাদের কথা বাদ দিলাম। সুতরাং এই ইলেকশন যে কতটুকু কারচুপি হয়েছে, কতটুকু যেখানে হয়েছে, যেহেতু পশ্চিমারা আপনাদেরকে ক্ষমতা বসাইছে, সেগুলা পশ্চিমা মিডিয়াতে আসে না। কিন্তু আমরা চোখ কান্তি আমরা কিন্তু খোলা রাখছি, জনগণ খোলা রাখছে। সুতরাং আমি বলবো, বিএনপিকে অনুরোধ করব, একটা এই শিক্ষাঙ্গন, সাংবাদিক, অধ্যাপক, মুক্তিযুদ্ধ, বিচারপতি, যাদেরকে যেভাবে আপনারা ক্ষমতায়িত করছেন, তাদেরকে সবাইকে সসম্মানে ফিরে আনুন। এবং আওয়ামী লীগের
যে ব্যান দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম অনতিবিলম্বে এটা এটা প্রত্যাহার করার জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি। আমি অনেক আজকে সংক্ষিপ্ত সারে এটুকু বলবো যে তথাকথিত নির্বাচিত সরকার আপনাদের আপনাদের নির্বাচনটা প্রশ্নবিদ্ধ, তবু বৃহত্তর স্বার্থে অনেক আওয়ামী লীগের লোকও আপনাদেরকে ভোট দিয়েছে শুধু জামাতকে ঠেকানোর জন্য। সুতরাং আপনাদের সুযোগ আসছে। অতীতে আপনাদের কর্মকাণ্ড খুবই খারাপ, আমি ব্যক্তিগতভাবে সাক্ষী, আপনাদের শাসন আমি নিজে দেখেছি। আমি নিজে একজন অত্যাচারিত নির্যাতিত আপনাদের শাসনের সময়। কিন্তু তারপরও বলবো যে আপনারা যদি বুধোদুদের উদ্যোগ হয়, আপনারা যদি মনে করেন যে না, দেশকে সঠিক পথে আনবেন, গণতান্ত্রিক পথে আনবেন, আপনাদের সুযোগ আছে, আপনাদের সামনে অনেক সুযোগ। সেই সুযোগ সদ্ব্যবহার করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এই জিনিসগুলো যদি আপনারা যদি ইমিডিয়েটলি হস্তক্ষেপ না করেন, স্ট্রিম লাইনে না আনেন, এগুলার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আমরা চাই সবাই আমরা শান্তিতে থাকি। শান্তির ব্যবস্থা কতটুকু হবে সময় বলে দিবে। এই যে ফ্যাসিস্ট বলে বলে মানে যেটা পপুলার করেছে যারা, তাদের মধ্যে একজন প্রধানতম একজন হচ্ছেন আসিফ নজরুল, যিনি নাকি উপদেষ্টা হয়েছিলেন, আইন উপদেষ্টা। এবং আরেকজন ফ্যাসিস্ট বলে বলে সবচেয়ে বেশি আমি গুনেছিলাম একটা টক শোতে এই ভদ্রলোক 35 বার সে কথা বলার মাঝখানে ফ্যাসিস্ট উচ্চারণ করেছিলেন, তিনি হচ্ছেন জোনায়েদ সাকি। আজকে তিনিও প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। সুতরাং তারা ফ্যাসিজম শব্দটা ব্যবহার করে শেখ হাসিনাকে টার্গেট করেই তারা আজকে যার যার ক্ষমতাটা বেছে নিয়েছেন। এবং তারেক রহমানও তার মন্ত্রী পরিষদে অনেক মন্ত্রীদেরকে আমরা সেরকমই প্রতিছবি দেখতে পাচ্ছি, পরিবর্তনটা এখনো লক্ষ্য করা যাচ্ছে না। দেখি আরেকটু অপেক্ষা করি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আবারও এই সেটআপে আমরা কথা বলবো। জিয়া করিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, ভালো থাকবেন। আমি জানি আপনার খুব একটা অসুবিধার মধ্যেও আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। এবং আব্দুল আওয়াল ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই। বন্ধুরা, আপনাদের সবাইকে বলছি, আব্দুল আওয়াল ভাই যেটা বললেন যে এই যে ফ্যাসিস্ট বলে তারেক রহমানও তার যাত্রা শুরু করলেন, আসলে এটা তো একটা মিথ্যা, এটা একটা প্রহসন, এটা একটা ধোঁকাবাজির শব্দ। কারণ ফ্যাসিজম যেই যদি উচ্চারণ করতে হয়, তাহলে এটা আসলে আমরা এখন ইউনূসকে ফ্যাসিস্ট বলতে পারি, শেখ হাসিনাকে নয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং ন্যায়ের পক্ষে দাঁড়াই। আপনাদের জন্য শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।